আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার ঐশী, বর্তমানে অধ্যয়নরত আছি রাজশাহী মেডিকেল কলেজ। আজকে আমি নবম দশম শ্রেণীর একদম বেসিক চ্যাপ্টার কোষের গঠন নিয়ে আলোচনা করব। আজকের টপিক হলো কোষ ও এর প্রকারভেদ। তাহলে চলো শুরু করা যাক। কোষ টপিকটিকে আসলে বায়োলজির হাতে খড়ি বলা যায়। তাহলে কোষ জিনিসটা আসলে কি? কোষ হলো জীবদের গঠন ও কাজের একক। তাহলে এই গঠন ও কাজের একক বলতে আসলে কি বোঝায়? আমরা জানি আমাদের দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত। অনেকগুলো কোষ দ্বারা গঠিত হয় টিস্যু, অনেকগুলো টিস্যু দ্বারা গঠিত অঙ্গ, অনেকগুলো অঙ্গ দ্বারা গঠিত হয় তন্ত্র। এভাবে আমাদের একটি পূর্ণাঙ্গ দেহ গঠিত হয়। এখন আমরা তো কোষের একটা সংজ্ঞা বললাম যে জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। এটা কোষের একদম একটা বেসিক সংজ্ঞা। নবম দশম শ্রেণীর বই অনুযায়ী কোষের আরেকটা সংজ্ঞা আছে, যেটা দিয়েছে লোই এবং সিকেভিজ নামের দুইজন বিজ্ঞানী 1969 সালে। তাহলে লোই এবং সিকেভিজের মধ্যে কোষের সংজ্ঞাটা কি আমরা একটু চলো দেখে নিই। লোই এবং সিকেভিজের মতে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে কোষ বলে। এখন এই বৈষম্যভেদ্য পর্দা, এই কথাটা দ্বারা আমরা কি বুঝি? বৈষম্যভেদ্য পর্দা হলো সেই পর্দা যা দিয়ে শুধুমাত্র দ্রাবক চলাচল করতে পারে, কিন্তু কোনো দ্রব্য চলাচল করতে পারে না। সহজ ভাষায় বলতে গেলে শুধুমাত্র তরল জাতীয় পদার্থগুলো চলাচল করতে পারবে, কিন্তু কঠিন পদার্থগুলো চলাচল করতে পারবে না। এবং জীবজ ক্রিয়াকলাপের একক, জীবজ ক্রিয়াকলাপের একক বলতে বুঝে আমাদের দেহের বিভিন্ন গাঠনিক এবং কার্যিক এককের যে কাজগুলো আছে সেগুলো। এবং সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে, এমন সত্তাকে কোষ বলে। আচ্ছা, এখানে আমরা একটা সাল দিয়েছি 1969 সাল। এই সালটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ অনেক সময় এরকম কোশ্চিন করে যে লুই এবং সিকেভিস কোষের সংজ্ঞাটি কত সালে প্রদান করেছেন। তাহলে উত্তরটা কি হবে? 1969 সালে। আচ্ছা, কোষ বিষয়ে আমরা একটা বেসিক ধারণা পেয়ে গেছি। কোষ কাকে বলে, লুই এবং সিকেভিস কত সালে প্রদান করেছে, এতটুকু ইনফো আমাদের জন্য এনা। এবং কোষের বেসিক সংজ্ঞাটা কি? দেহের গঠন ও কাজের এককে কোষ বলে। তোমার যদি 1 মার্কের কোষ জন্য কোশ্চিনটা চায়, তাহলে তোমরা এটা লিখতে পারো যে জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। এরপর আসো কোষের প্রকারভেদের মধ্যে এবার আমরা ঢুকে যাই। এবং কোষের প্রকারভেদটা কিসের উপর ভিত্তি করে করা হয়? এটা মেনলি 3টা জিনিসের উপর ভিত্তি করে করা হয়। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, কাজের ভিত্তিতে এবং প্রকৃত কোষের গঠনের ভিত্তিতে। এখন নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে ভাগ করা হয় 2 ভাগে, আদি কোষ এবং প্রকৃত কোষ। কাজের ভিত্তিতে কয় ভাগে করা যায়? এটাও 2 ভাগে, দেহকোষ এবং জনন কোষ। এবং প্রকৃত কোষের গঠনের ভিত্তিতে কয় ভাগে? এটাও 2 ভাগ, এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এখন নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কি বললাম? আদি কোষ এবং প্রকৃত কোষ। তাহলে আসো আমরা আদি কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে একটু জেনে নিই। আদি কোষ এবং প্রকৃত কোষ, তাহলে এখানে যেহেতু নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে করা হয়েছে, তার মানে এখানে অবশ্যই নিউক্লিয়াস রিলেটেড কিছু ঘটনা থাকবে। আদি কোষের আরেকটা নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। আদি কথাটা দ্বারাই বোঝায় পুরাতন কোনো কিছু, আর প্রাক কথাটাও বোঝায় যে পূর্ববর্তী কোনো কিছু, বা এখানে সুগঠিত কোনো কিছু নেই। এখন আসো আমরা আদি কোষের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। আদি কোষে দেখো এখানে কি বলেছে, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। এখন সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝায়? আমরা জানি একটা আদর্শ নিউক্লিয়াসের 4টা পার্ট থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রেটিকুলাম। এই 4টা পার্টি যদি একটা নিউক্লিয়াসের থাকে, তাহলে সেটাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। কিন্তু যেহেতু প্রাককেন্দ্রিক কোষে বা আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, তাহলে এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। তাহলে দেখো, নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকে, নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো আছে সেগুলো কি সুসজ্জিত থাকবে? কখনোই না, সেগুলো একদম সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। এ কারণে এটাকে বলা হয়, এখানে বলা হয়েছে যে আদি কোষে সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, অর্থাৎ আদি নিউক্লিয়াস যুক্ত। তারপরে আসো, এই যে দেখো এখানে বলা হয়েছে যে সুগঠিত নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না এবং নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এবং এখানে কি থাকবে? আদি কোষের ক্ষেত্রে এই টপিক বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এখানে শুধুমাত্র সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোর মধ্যে রাইবোজোম থাকবে এবং বাকি কোনো অঙ্গাণু এখানে
থাকবে না। এবং আদিকোষের ক্ষেত্রে কোষ বিভাজন প্রক্রিয়াটা কিভাবে হয়? অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে। আচ্ছা, তারপরে আসো, এখানে যেহেতু নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, রাইবোজোম ব্যতীত অন্য কোনো অঙ্গাণু এখানে থাকে না, এখানে সেজন্য কেবলমাত্র ডিএনএ থাকে। ডিএনএ ব্যতীত অন্য কোনো কিছু এখানে ক্রোমোজোমাল যে বস্তুগুলো আছে সেগুলো থাকবে না। এবং এটার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে নীলাভ, সবুজ, শৈবাল। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম? এতক্ষণ ধরে আদিকোষ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কি জানবো? এবার আমরা প্রকৃত কোষ সম্পর্কে জানবো। ঠিক আদিকোষের উল্টোটা হলো প্রকৃত কোষ। আমরা আদিকোষে দেখেছি যে সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, তাই আদি নিউক্লিয়াস যুক্ত। বাট প্রকৃত কোষের ক্ষেত্রে কি হবে? প্রকৃত কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকবে। তাহলে সুগঠিত নিউক্লিয়াস থাকলে কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। আর নিউক্লিয়ার মেমব্রেন থাকলে কি হবে? নিউক্লিয় বস্তুগুলো নিউক্লিয়াসের মাঝখানে সুসজ্জিত অবস্থায় থাকবে। ঠিক আছে, আমরা এখানে আদিকোষের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে রাইবোজোম ব্যতীত অন্য কোনো অঙ্গাণু থাকে না। এবং প্রকৃত কোষের ক্ষেত্রে হবে যে রাইবোজোম সহ অন্যান্য সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো এখানে থাকবে। আদিকোষের ক্ষেত্রে কোষ বিভাজন কিভাবে ঘটে? শুধুমাত্র অ্যামাইটোসিস পদ্ধতি কোষ বিভাজন ঘটে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস উভয় পদ্ধতিতে কোষ বিভাজন ঘটবে। এখন অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস কোষ বিভাজন কি এটা আমরা জানবো কোষ বিভাজন চ্যাপ্টারে, যেটা আমাদের 3য় অধ্যায় আছে। আপাতত এটা জানো যে আদিকোষের ক্ষেত্রে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে এবং প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস এই দুই পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে। আমরা আদিকোষের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে ক্রোমোজোমে ডিএনএ, হিস্টোন, প্রোটিন সব থাকবে। এবং উদাহরণগুলো কি? উদাহরণ হচ্ছে নগ্নবীজি, আবৃতবীজি, মসবর্গীয়, ফানবর্গীয়, এগুলো সবগুলো এর উদাহরণ হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই টপিকটা থেকে এসএসসিতে 2 মার্ক বা 3 মার্ক কোশ্চিন আসে যে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের কোষ চ্যাপ্টারের একদম বেসিক কথাবার্তা। এই কথাগুলো না জানলে পরবর্তী চ্যাপ্টারগুলো যখন তোমরা পড়বা তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, একটার সঙ্গে আরেকটা বৈশিষ্ট্য ভুলাই ফেলবা। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝে পড়তে হবে, শুধু মুখস্থ করলেই হবে না। আচ্ছা, এরপর আসো। আর হ্যাঁ, প্রকৃত কোষ আরেকটা নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক কোষ। সুকেন্দ্রিক মানে কি বোঝাই যাচ্ছে? আমাদের বায়োলজির ভাষায় নিউক্লিয়াসকে অনেক সময় বাংলাতে বলা হয় কেন্দ্রিকা, এ কারণে এখানে বলা হচ্ছে সুকেন্দ্রিক কোষ, মানে নিউক্লিয়াসটা সুগঠিত। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? নিউক্লিয়াসের ভিত্তিতে যে বিভাজনটা ছিল কোষে সেটা পড়ে ফেলছি। এবার আসো কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়েছে দেখো তো? কাজের ভিত্তিতে ভাগ করা হয়েছে দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কি? দেহকোষ কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে যেই কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বহুকোষী জীবের দেহ গঠিত হয় সেটাই হচ্ছে দেহকোষ। এবং জনন কোষ জিনিসটা কি? আমাদের জনন কাজে অংশগ্রহণ করে যে কোষগুলো সেটাকে বলা হয় জনন কোষ। এখন দেহকোষ, দেহকোষের এখানে কি ধরনের কোষ বিভাজন ঘটবে এটা আমি এখানে লিখে দিতে ভুলে গেছি। এখানে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটবে। আর জনন কোষের ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন ঘটবে? এখানে মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটবে। তাহলে কি দেহকোষের ক্ষেত্রে কোন কোষ বিভাজন ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আর জনন কোষের ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? মিওসিস কোষ বিভাজন ঘটে। ঠিক আছে, এখান থেকে এই বেসিক কথাবার্তাগুলো জানলে হবে, আর কিছু এখান থেকে পড়ার প্রয়োজন নেই। এবার আসো আমরা প্রকৃত কোষের গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদটা জেনে নিই। প্রকৃত কোষের গঠনের ভিত্তিতে এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। এখন উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে আমরা একটু জানবো যে কোনটা কি ধরনের হয়। উদ্ভিদ কোষ বলতে বোঝাই যাচ্ছে যে আমাদের চারপাশে যে গাছপালা আছে সেই সবগুলো হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে পড়বে। আর প্রাণী কোষ কি? যাদের জীবন আছে, আমাদের মতো যারা। এখন উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন পার্থক্য। কি? উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণী কোষ
নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা খাদ্যের জন্য উদ্ভিদ কোষের উপর নির্ভরশীল। এখন নিজের খাদ্য নিজে তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন? উদ্ভিদ কোষ কি কারণে তাদের নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? প্লাস্টিড নামের একটা অঙ্গাণু আছে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যার কারণে উদ্ভিদ কোষ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এ কারণে কি উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, আমরা যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, তাই আমাদের কোষে প্লাস্টিড থাকবে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় কোষ গহ্বর থাকবে এবং সেটা কেন্দ্রে থাকবে। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর সাধারণত থাকে না, তবে যদিও থাকে সেটা আকারে অনেক ছোট হয়। ঠিক আছে, এখানে একটা কথা আছে, এখানে সেন্ট্রিওল। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকবে না, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলটা থাকবে। এখন সেন্ট্রিওল জিনিসটা কি, এটা আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যখন পড়বো তখন সেন্ট্রিওল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখন শুধু জানো যে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। এখন উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য, উদ্ভিদ কোষ খাবারটাকে কিভাবে সঞ্চিত করে রাখে, সেটা হচ্ছে শ্বেতসার হিসেবে সঞ্চিত করে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে কি হিসেবে সঞ্চিত করে রাখে? গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত করে রাখে। এটা আপাতত শ্বেতসার বলতে কি, গ্লাইকোজেন বলতে কি, এটা আমাদের এখন আপাতত জানার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এটা আরেকটু ভিতরের চ্যাপ্টারের বিষয়, এখন বললেও তোমরা বুঝবা না। এ কারণে আমরা জাস্ট এটা জেনে রাখবো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সঞ্চিত খাবার কি, শ্বেতসার বা স্টার্চ বলা হয় ইংলিশে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে সঞ্চিত খাদ্যটা কি, এটা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে এখান থেকে আমাদের কি কোশ্চেন আসবে? এখান থেকে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য আসে। তারপরে কি আসে? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে চিত্রটা আছে আমাদের বইয়ে, ওই চিত্রটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা 3 মার্কে আসবে মাস্ট, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের চিত্র। ঠিক আছে, তাহলে আমরা তো প্রকারভেদটা পড়লাম, কোষের প্রকারভেদ। তাহলে কি কি কয়টার উপর ভিত্তি করে? মেইনলি 3টার উপর ভিত্তি করে করছে। নিউক্লিয়াসের গঠনের উপর, কাজের ভিত্তিতে, প্রকৃত কোষের ভিত্তিতে। এখন আসো, এখন আমরা একটু বই থেকে দেখে নিই যে আমরা যেগুলো পড়লাম বই এখন কি কি দেওয়া আছে। বইটা তো আমাদের দেখার প্রয়োজন, তাই না? এখন আমরা বইয়ে ঢুকে আসো। দেখো বইয়ে প্রথমে দেওয়া আছে লোই এবং সিকেভিস 1969 সালে বৈষম্যভেদ পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে। ঠিক আছে, এটা তোমরা চাইলে এটা সংজ্ঞা হিসেবে দিতে পারো, অথবা জীবদের গঠন ও কাজের কোষ বলে এটাও দিতে পারো, সমস্যা নেই, নাম্বার কাটবে না কখনো। এবং কোষের প্রকারভেদ এই যে আসো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে 2 ধরনের, আদিকোষ এবং প্রকৃত আদিকোষ, প্রকৃত কোষ। ঠিক আছে, তারপরে আসো আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, মনে রাখতে হবে। এজন্য এদের কি বলা হয়? আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না। নিউক্লিয়াসের যে পর্দা থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। বায়োলজির ভাষায় মেমব্রেন মানে হলো পর্দা। এবং নিউক্লিয় বস্তু জিনিসটা কি? নিউক্লিয়াসের ভিতরে যে বস্তুগুলো থাকে। তাহলে কি নিউক্লিয়াসের ভিতরে কোন কোন বস্তুগুলো থাকে আমরা পড়ে আসছিলাম? নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয়ার রেটিকুলাম। ঠিক আছে, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। তাহলে কে থাকে? শুধুমাত্র রাইবোজোম থাকে। ঠিক আছে, এবং ক্রোমোজোমে কেবল কি থাকে? কেবল ডিএনএ থাকে, হিস্টোন, প্রোটিন এগুলো থাকে না। উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। এই ধরনের কোষে কে পাওয়া যায়? আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেলটা পাওয়া যায়। এখানে ইংলিশ নামটা আমি বলতেছি, তার কারণ এখানে ইংলিশ নামটা ইম্পর্টেন্ট। অনেক সময় আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ না দিয়ে এমসিকিউ আসতে পারে যে প্রোক্যারিওটিক সেল, তখন তুমি ইংলিশ না জানলে তো অ্যান্সারটা করতে পারবে না। দেখা যাবে তুমি সবকিছুই জানো, সব ইনফরমেশন তোমার জানা, কিন্তু এই একটা ইংলিশ টার্মের কারণে তুমি পারলা না। তো আমি যেই ইংলিশ টার্মগুলো ইউজ করব তোমরা বুঝে নিবা যে সেই ইংলিশ টার্মগুলো আমাদের জানা প্রয়োজন। আমি অপ্রয়োজনে কোনো ইংলিশ টার্ম ইউজ করব না। এরপর আসো, এরপর হচ্ছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষের মধ্যে আমরা ঢুকবো। এখন হচ্ছে আমরা প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক সেল নিয়ে আলোচনা করব। ঠিক আছে,
এখন প্রকৃত কোষ, এখানে কি নিউক্লিয়াস কেমন? এখানে নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুগঠিত। এসব কোষে রাইবোজোম সহ অন্যান্য অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে এবং উদাহরণ কি অধিকাংশ জীবকোষ। ওকে, তাহলে এটা আমরা কিসের ভিত্তিতে পড়লাম? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। এবার আসো আমরা কাজের ভিত্তিতে পড়বো। কাজের ভিত্তিতে কোষ কয় ধরনের? আমরা পড়ছিলাম 2 ধরনের, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। ঠিক আছে, তাহলে আসো এখন দেহকোষ কি? দেহকোষের ইংলিশ নামটা কি? দেহকোষের ইংলিশ নাম হচ্ছে সোমাটিক সেল। সোমা মানে হচ্ছে দেহ, বায়োলজির ভাষায় সোমা মানে কি? সোমা মানে দেহ, দেহকোষ বা সোমাটিক সেল। এটা কোথায় ইউজ করা হয়? বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় দেহকোষ। এবং দেহকোষের কোষ বিভাজন কিভাবে হয়? এই যে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এবং বৃদ্ধি ঘটে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। এবং বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশগ্রহণ করে। ঠিক আছে, এবার জনন কোষ। জনন কোষ কি? যৌন প্রজননে বা যৌনক্রম দেখায় এমন জীবের জনন কোষ উৎপন্ন হয়। এবং এখানে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? এখানে মিওসিস কোষ বিভাজন ঘটে এবং মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। জনন মাতৃকোষ জিনিসটা কি? জনন মাতৃকোষ হচ্ছে আমাদের প্যারেন্টসরা, পিতা বা মাতা, এটা হচ্ছে জনন মাতৃকোষ। আচ্ছা, অপত্য জনন কোষে অপত্য জিনিসটা কি? অপত্য মানে হচ্ছে নতুন যে কোষটা সৃষ্টি হচ্ছে, ডটার সেল। ঠিক আছে, নতুন যে কোষের সৃষ্টি হচ্ছে। অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমরা সেল ডিভিশন চ্যাপ্টারে গেলে বেশি ভালো বুঝতে পারবা, আপাতত পড়ে রাখো, এখন বোঝার প্রয়োজন নেই। আমরা যখন সেল ডিভিশন চ্যাপ্টারটা করব তখন এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বুঝে যাব। ঠিক আছে, এবার আসো, অপত্য জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। আচ্ছা, কি পুং এবং স্ত্রী জনন কোষ মিলিত হয়ে একটা নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। ঠিক আছে, এবং এখানে একটা সংজ্ঞা আছে যে জাইগোট কাকে বলে। জাইগোট জিনিসটা হচ্ছে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে যে প্রথম কোষটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে জাইগোট। ঠিক আছে, জাইগোটের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট আছে, জাইগোটের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট। পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষটাকে জাইগোট বলে। এই জাইগোট জিনিসটা আমরা সেল ডিভিশন চ্যাপ্টারে যে জানতে পারবো আরো ভালোভাবে। ওকে, এরপর আসো, এরপরে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্রটাকে এনেছি। এই চিত্র দুইটা মাস্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য অনেক বেশি চিত্র দুইটা ইম্পর্টেন্ট। এটা আঁকানো শিখতে হবে। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে আঁকাবা। এটা পরীক্ষায় মেইনলি 3 মার্কের জন্য আসে, তো সেভাবে আঁকাতে হবে। তোমাদের কোনো কিছুতে যদি চিত্র আঁকাতে বলে তাহলে শুধুমাত্র আমরা চিত্রটা আঁকাবো এবং এই লেভেলিং গুলো করবো, কোনটার কোন নাম সেই লেভেলিং গুলো করবো। ঠিক আছে, এক্সট্রা বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আজকে আমরা যেগুলো পড়লাম সেগুলো থেকে কি মেইনলি আমরা শিখতে পারলাম? কোষ কাকে বলে, লো এবং সিকিউবিসের মধ্যে কোষ কাকে বলে, তাহলে কোষ কত প্রকার, কিসের কিসের ভিত্তিতে? মেইনলি 3টার ভিত্তি ছিল, নিউক্লিয়াসের ভিত্তিতে, কাজের ভিত্তিতে, প্রকৃত কোষের গঠনের ভিত্তিতে। আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য জানতে পারলাম, দেহকোষ জনন কোষের মধ্যে পার্থক্য জানতে পারলাম এবং উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য জানতে পারলাম। এই প্রত্যেকটা কোশ্চিন অনেক ইম্পর্টেন্ট, একদম বেসিক কোশ্চিন। ঠিক আছে, তো এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, কোষ ও কোষের প্রকারভেদ এই টপিকটা এই পর্যন্তই আজকে। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।